আজকে একটা ধামাকা বাংলা ক্লাস হতে যাচ্ছে। প্রিয় ভাই বোন আমার, আমরা ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? নড়াইল থেকে, নড়াইল তো পাশের জেলা। রবিউল ইসলাম রবি জয়পুরহাট থেকে, বাহ অনেক দূর থেকে, মেঘলা আকাশ নেত্রকোনা থেকে, সবাই অনেক দূর দূরান্ত থেকে ক্লাস দেখছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে জানানোর চেষ্টা করব যতটুকু সাধ্য আছে, এবং যেটার ব্যাখ্যা দরকার ইনশাআল্লাহ সেটার দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা? সবাই দ্রুত উত্তর করে ফেলি। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলে মানুষের ভাষা বাংলা? যদিও অনেক অঞ্চল আছে, কিন্তু আমাদের তো অপশন মাত্র 4টা দেয়া। সহজ করে দেয়া না ভাইয়া? সহজ করে দেয়া। এই 4টার মধ্যে দেখবো কোন অঞ্চলের ভাষা বাংলা। উড়িষ্যা, তামিল, নাগপুর নাকি মিজোরাম? উড়িষ্যা, তামিল, নাগপুর নাকি মিজোরাম? কোন অঞ্চলের মুখের ভাষা বাংলা? আমরা জানি যে বাংলা ভাষাটা আসে কোথা থেকে। বাংলা ভাষা প্রথমত আমরা যদি বলি যে বাংলা ভাষার অব্যবহিত পূর্বরূপ থেকে আমরা জানবো, কার কাছে ঋণী হয়ে আছে সেটা থেকে জানবো, কোথা থেকে আসছে সেটা থেকে আগে জেনে নেই। ভাইয়া, আমরা ভাষাটাকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। একটা সংস্কৃত আর একটা কি প্রাকৃত। তো সংস্কৃত ভাষা যেহেতু লিখিত ভাষা, সেটা আমাদের ভাষার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ না। প্রাকৃত ভাষাটাকে মৌখিক ভাষা বলা হয়। আর এই ভাষা যেহেতু মুখে বলার জিনিস, এই প্রাকৃত থেকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। সম্পূর্ণটা ব্যাখ্যা না দিয়ে আমরা যতটুকু দরকার অতটুকু দেওয়ার চেষ্টা করি। এটা আমরা ব্যাখ্যাটা দিচ্ছি কোথা থেকে, কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষাটা আসছে সেখান থেকে ব্যাখ্যাটা নিয়ে আসছি। আচ্ছা, এই প্রাকৃত ভাষাটাকে অঞ্চল ভেদে 2 ভাগে ভাগ করা হয়। অঞ্চল ভেদে প্রাকৃত ভাষা বা মৌখিক ভাষাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যারা মগধ নামে অঞ্চলে ছিল তারা কথা বলতো মাগধী প্রাকৃত ভাষায়, আর যারা গৌড় অঞ্চলে কথা বলতো যারা গৌড় অঞ্চলে ছিল তারা কথা বলতো গৌড়ীয় প্রাকৃত ভাষায়। আবার বলছি, যারা মগধ নামে অঞ্চলে ছিল তারা কথা বলতো মাগধী প্রাকৃত ভাষায়, আর যারা গৌড় অঞ্চলে ছিল তারা কথা বলতো গৌড়ীয় প্রাকৃত ভাষায়। তো এই মাগধী প্রাকৃত ভাষা এবং গৌড়ীয় প্রাকৃত ভাষা এক পর্যায়ে মিশ্রিত হয়ে যায়, মিশে যায়। দুইটা ভাষা মিশে গিয়ে একটা নবরূপ সৃষ্টি হয়, নতুন রূপ সৃষ্টি হয় বা বিকৃত রূপ সৃষ্টি হয়। সেটার নাম দেওয়া হয় অপভ্রংশ। কি নাম দেওয়া হয় ভাইয়া? অপভ্রংশ। এটা কিন্তু ভাষা না, এটা গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃতর একটা বিকৃত রূপ। গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃতর একটা বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ, এবং অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে বিকৃত রূপ। অপভ্রংশ শব্দের অর্থই কি ভাইয়া? বিকৃত রূপ। আচ্ছা, এখন এই অপভ্রংশ থেকে সরাসরি একটা ভাষার জন্ম হয় যার নাম বঙ্গ কামরূপী। যার নাম বঙ্গ কামরূপী। যার নাম বঙ্গ কামরূপী। আচ্ছা, এই বঙ্গ কামরূপীকে আমরা মা ধরতে পারি। এই মায়ের পেট থেকে মোট 3টা সন্তানের জন্ম হয়। প্রথম সন্তানের নাম বাংলা, দ্বিতীয় সন্তানের নাম অসমিয়া বা অসমিয়া। যারা আসামে থাকে তাদের ভাষার নাম হচ্ছে অসমিয়া। আবার তৃতীয় সন্তানের নাম হচ্ছে উড়িয়া। তৃতীয় সন্তানের নাম কি ভাইয়া? উড়িয়া। তাহলে আমরা দেখি বাংলা ভাষার সহোদর মানে ভাইকে, ভাই হচ্ছে অসমিয়া এবং উড়িয়া। যদি দেখেন কখনো অসমিয়া উড়িয়া 2টা অপশনে আছে, তখন অবশ্যই উত্তর করবেন আগে মেজো ভাই, এরপরে ছোট ভাই। মেজো ভাই এবং তারপরে ছোট ভাই। যদি অসমিয়া না অপশনে থাকে তখন আমরা উড়িয়া উত্তর করব। তখন কি উত্তর করব? উড়িয়া উত্তর করব। এখন যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার অব্যবহিত পূর্বরূপ কি, তখন উত্তর হবে বঙ্গ কামরূপী। যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষা কার কাছে ঋণী হয়ে আছে,
অপভ্রংশের কাছে ঋণী হয়ে আছে। অপভ্রংশ হচ্ছে বিকৃত, বিকৃত না হলে মায়ের জন্ম হতো না, মায়ের জন্ম না হলে তো ছেলের জন্ম হবেই না, এটাই স্বাভাবিক। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে বাংলা ভাষাটা আসছে গৌড়ীয় প্রাকৃত থেকে। বাংলা ভাষাটা আসছে গৌড়ীয় প্রাকৃত থেকে 7ম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষাটা আসছে তা কোন শতাব্দীতে? 7ম শতাব্দীতে। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে না, এটা মাগধী প্রাকৃত থেকে আসছে, এটা মাগধী প্রাকৃত থেকে আসছে। এটা তো লেখাই আছে মাগধী প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে আসছে এবং সেটা 10ম শতাব্দীতে। আপনারা খুব ভালোভাবে জানেন যে এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এক প্রকার বাংলা ভাষার ক্ষেত্রে সত্যিনের মতো, তাদের মতামত কখনোই এক ছিল না। বাহ, অনেকে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। সবাই জানে আমার সকল ভাই বোন মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে ভাইয়া এই যে বাংলা ভাষা সহোদরকে, অসমিয়া, উড়িয়া, এদের ভাষাটাও বাংলা। অসমিয়া, উড়িয়া এদের ভাষাটাও কি বাংলা ভাষা। আবার পশ্চিমবঙ্গের অঞ্চলের মানুষজন বাংলা ভাষায় কথা বলে। আবার সিয়েরা লিওন, আফ্রিকার একটা রাজ্য, একটা রাষ্ট্র সিয়েরা লিওন, এদের ভাষাও বাংলা বলা হয়, কিন্তু এটা মিথ্যা তথ্য। আমাদের বইয়ের মধ্যে যেহেতু আছে যে সিয়েরা লিওনের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা, আমাদের এটা উত্তর করতে হবে। কিন্তু ভাই এটা সঠিক তথ্য জেনে রাখি, এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। 2010 সালে পাকিস্তানের একটা অনলাইন পোর্টাল আমাদের এই তথ্যটা দেয় যে সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা বাংলা করা হয়েছে, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাংলা করা হয়েছে। এই তথ্যটা যদিও পরে গবেষণা করা হয়, এর মধ্যে আমাদের যেহেতু আমরা আবেগী জাতি, আমাদের ভাষাটা আরো আবেগের, তো সঙ্গে সঙ্গে নিউজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বইয়ের মধ্যে ইনক্লুড করে ফেলি। বাংলা একাডেমি থেকে সব জায়গা থেকে ইনক্লুড করা হয়। আচ্ছা, সত্যটা না যাচাই করেই পরবর্তীতে তিনি আবার যখন সত্যটা যাচাই করেছে আমাদের সূত্র ধরে, আর্মিদের সূত্র ধরে, তো দেখে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। যদিও সেই অনলাইন পোর্টালের মালিক পক্ষ ক্ষমা চেয়েছে জাতির সামনে, কিন্তু আমরা তাকে ক্ষমা করে দিয়েছি এবং ওই ভিডিওটাও ভ্যানিশ করে দিয়েছি বা ওই স্ক্রিপ্টটাও ভ্যানিশ করে দিয়েছি। আর আমাদের বাংলা ভাষার সম্মানে আমরা সিয়েরা লিওন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করেছে এটা এখনো ধরে রাখছি। যদি আমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশ ছাড়াও অন্য কোন দেশের দ্বিতীয় ভাষা বা রাষ্ট্রভাষা বাংলা, তখন যদি প্রশ্ন থাকে সিয়েরা লিওন, তখন অবশ্যই সিয়েরা লিওন উত্তর করবেন। আচ্ছা, তাহলে ভাইয়া এখন দেখি তাহলে বাংলা ভাষা সহোদরকে, অসমিয়া, উড়িয়া, আমাদের প্রশ্ন কি ছিল ভাইয়া? যে বাংলাদেশ ছাড়া অন্য কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা। তাহলে যদি সিয়েরা লিওন থাকতো সিয়েরা লিওন দিতে হতো, এখানে সিয়েরা লিওন নাই। তামিল কখনোই বাংলা ভাষায় কথা বলে না, তামিলরা। নাগপুরের মানুষজন কথা বলে না, মিজোরামের মানুষজন কথা বলে না। তাহলে এখানে কি উড়িষ্যার মানুষজন বাংলা ভাষায় কথা বলে, আসামের মানুষজন বাংলা ভাষায় কথা বলে, আবার পশ্চিমবঙ্গের মানুষজন বাংলা ভাষায় কথা বলে, ত্রিপুরার মানুষজন বাংলা ভাষায় কথা বলে। তাহলে আমাদের অপশন উত্তর ক, উড়িষ্যা। কি উত্তর হবে ভাইয়া? উড়িষ্যা। বাংলাদেশ ছাড়া অন্য কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা, উত্তর হবে উড়িষ্যা। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমাদের অনেক ভাই বোন উত্তর করেছেন সঠিক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, আমরা ভুলটাই জেনে আসছি, কিছু করার নেই ভাইয়া, আমাদের ভুল উত্তর করতে হবে। স্যার আপনার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে, আপনার মোবাইলের সাউন্ড একটু কমিয়ে দেন, তাইলে হবে, কারণ আমার সাউন্ডটা অনেক জোরে হচ্ছে। হ্যাঁ, জোরে হচ্ছে। আপনি একটু মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে দেন। আচ্ছা, আমাদের হেমন্তের শিশির কমেন্ট করেছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের ঝগড়া দেখতে পারতাম যদি তাদের সময় জন্ম হতো। হ্যাঁ ভাইয়া,
অবশ্যই দেখতে পেতেন যদি তাদের সময় জন্ম হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই 2 নম্বর প্রশ্নের উত্তর করছেন। সবাই 2 নম্বর প্রশ্নের উত্তর করে ফেলেন, দ্রুত দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন, দেখবো আমি কয়জনের উত্তর সঠিক হয়। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? আমাদের প্রশ্নটা কি ভাইয়া? তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? 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 নবী হোসাইন আমার জন্য অনেক ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন এটা, আমরা সবাই সঠিকটাই জানেন। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আরবি শব্দ থেকে বাংলা এসেছে। তারিখ, তারা কপ নাকি এরকম না? তারা কপ। আচ্ছা, তারিখ শব্দটা বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। আরবি ভাষা থেকে। এখন ভাইয়া আমাদের এটা আপনাদের এক প্রকার সাজেশনমূলক ক্লাসও ধরতে পারেন। দেখেন এই যে তারিখ শব্দটা থেকে আসছে না, তার মানে আমাদের শব্দ সম্ভার অবশ্যই অবশ্যই পড়তে হবে। সবাই শব্দ সম্ভার অবশ্যই অবশ্যই পড়বেন। যারা আমাদের পেইড ক্লাসে ক্লাস করেছেন, আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, তারা ক্লাস করেছেন শব্দ সম্ভার, ইনশাল্লাহ আমার ওই ক্লাসটা করবেন। এই ক্লাসের বাইরে প্রশ্ন আসবে না ভাইয়া, আমার ওই ক্লাসটা করবেন। আর আপনাদের যে পিডিএফ ফাইলটা দিয়েছিলাম আমাদের পেইড ব্যাচের ক্লাসে, শব্দ সম্ভারের যে পিডিএফ ফাইলটা দিয়েছিলাম, এই পিডিএফ ফাইলটা পড়ে ফেলবেন। আর যারা ক্লাস করেছেন শুধু ক্লাসটা করেন, আর কোনো কিচ্ছু করা লাগবে না, আপনার কোনো বই ফলো করা লাগবে না, আপনার কিচ্ছু করা লাগবে না। ইনশাল্লাহ আপনি স্লাইডের মধ্যে থেকে, আপনি পিডিএফ এর মধ্যে থেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরীক্ষাতে শব্দ সম্ভার থেকে কমন পাবেন। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের এই শব্দ সম্ভারটা অবশ্যই সবাইকে আয়ত্ত রাখতেই হবে, কোনো উপায় নাই, কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নাই। এখান থেকে প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন আসে, প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন আসে। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। দেখেন যেহেতু সবাই উত্তর করতে পেরেছেন এর জন্য ওটার আর ব্যাখ্যা দিলাম না। প্রিয় ভাই বোন আমার, রিক্সা কোন ভাষার শব্দ? এটাও অনেকের পরিচিত শব্দ। তো রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা কোন ভাষার শব্দ? সবাই উত্তর করবেন যে 3 নম্বরের ক, খ, গ, ঘ এভাবে উত্তর করার চেষ্টা করবেন, যেন আমি বুঝতে পারি আপনি 2 নম্বর উত্তর করেছেন নাকি 3 নম্বরে উত্তর করেছেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে দেখেন শুধু এক সালেই 2টা পরপর প্রশ্ন চলে আসছে, এমনকি যেইভাবে আসছে সেইভাবে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ 2016 সালের প্রশ্ন এটা। একজন মানুষ, বাঙালি মানুষ সৌদি আরবে গেছে কাজ করতে। তো সে দেখে সবাই আরবিতে কথা বলে, সে আর আরবি বোঝে না, সে আর আরবি বোঝে না, সবাই আরবিতে কথা বলে। এখন বাড়িতে ফোন দিছে, বলে যে কারোর কথাই তো বুঝি না, সবাই আরবিতে কথা বলে, খালি আজানটা দেয় বাংলায়, খালি আজানটা দেয় বাংলায়। তো কিন্তু আদৌ কি আজান বাংলাতে হয়? সে আজানটা বোঝে জন্য তার কাছে মনে হচ্ছে এটা তো বুঝি, এটাই বাংলা, আর বাকি সব আরবি, কিন্তু আজানটা তো আরবি। ঠিক একই রকম ভাবে একজন বাঙালি গেছে জাপানে, সব কথাই জাপানি ভাষায় বলা হয়। রিক্সা শব্দটা তারা বলে রিক্সা, কিরে এরাও বাংলা জানে, কিন্তু রিক্সা শব্দটা আসছে কোথা থেকে? বাংলা ভাষা আসছে ওই জাপানি ভাষা থেকে আসছে। সুতরাং তাহলে রিক্সা শব্দটা আসলে বাংলায় বলে নাই, এটাও জাপানি শব্দ। রিক্সা শব্দটা কোন ভাষা থেকে আসছে? জাপানি ভাষা থেকে আসছে। কোন ভাষা থেকে আসছে ভাইয়া? জাপানি ভাষা থেকে আসছে। রিক্সা শব্দটা জাপানি ভাষা থেকে আসছে, এবং এটা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রেও এই প্রশ্ন চলে আসে। রিক্সা থেকে রিস্কা বলা হয়, রিক্সা থেকে না, এইভাবে ধ্বনি পরিবর্তনটা আসে না,
ধ্বনি পরিবর্তনটা আসে একটু ভেঙে, এভাবে আসবে। রিকশা থেকে রিস্কা, এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? রিকশা থেকে রিস্কা, এটা ধ্বনি পরিবর্তনের আজান দেয় বাংলায় না ভাইয়া, আজান বাংলায় হয় না, আজান আরবিতেই হয়। আচ্ছা, রিস্কা থেকে রিকশা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলি তো ভাইয়া, সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলি। রিকশা থেকে রিস্কা ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত হয়েছে? এটাও আসছে পরীক্ষায় ভাইয়া, এটাও আসছে পরীক্ষায়, তবে এই পরীক্ষা আসেনি, অন্য পরীক্ষায় আসছে। সবাই দ্রুত উত্তর করে ফেলি, রিকশা থেকে রিস্কা কোন নিয়মে হয়েছে? দ্রুত কমেন্ট করে ফেলি। সবাই উত্তর করে থাকি। তাহলে আমাদের রিক্সা শব্দটা কোন ভাষা থেকে আসছে ভাইয়া? রিক্সা শব্দটা জাপানি ভাষা থেকে আসছে। সবাই দ্রুত কমেন্ট করে ফেলি। না, সরাগম হবে কেন? আল্লাহ, ভুলে গেছে সব রে। আমি তো পরিবর্তন করলাম ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনিতে চলে যান। সরাগম হবে না, সরাগম হবে না, সরাগম হবে না, ব্যঞ্জন ধ্বনিতে যাবেন। হ্যাঁ, সুন্দর। আমাদের রহিম রেজা ধ্বনি বিপর্যয়, ধন্যবাদ। সামিউল ইসলাম ধ্বনি বিপর্যয়, সেজুতি স্বপ্না ধ্বনি বিপর্যয়। হ্যাঁ, সুন্দর। আমাদের অনেক ভাই বোন এখন কমেন্ট করেছেন এটা ধ্বনি বিপর্যয় ঘটেছে কেন। আমাদের ভাই এখানে স্বরধ্বনি কোনো পরিবর্তন করেনি, এটারও ব্যাখ্যা দিয়ে দিই। দেখেন ধ্বনি বিপর্যয়টা কি, প্রশ্ন আসলে তো প্রশ্ন চলে আসে। উপরে স্বাভাবিকভাবে উপরে কি থাকে? উপরে থাকে মাটি, নিচে থাকে কি? পানি। মনে রাখবেন। আবার দেখেন, আমরা যদি বলি যে এই প্রকৃতিতে, এই পৃথিবীতে যদি কোনো প্রকার বিপর্যয় ঘটে, সেটা ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, ভূমিকম্প হোক, সুনামি হোক, যে কোনো বিপর্যয় ঘটে, তখন বিপর্যয় ঘটলে পানিটা কোথায় আসে ভাইয়া? উপরে চলে আসে। পানি আসে উপরে, আর মাটিটা কোথায় চলে যায়? মাটিটা তখন নিচে চলে যায়। তাহলে দেখেন, পানি এবং মাটির অবস্থান কিন্তু পৃথিবীর মধ্যেই ছিল, আলাদা করে কোনো জায়গা থেকে নিয়ে আসা হয় নাই। পানি এবং মাটির অবস্থান পৃথিবীর মধ্যেই ছিল, কিন্তু আমাদের বিপর্যয়ের কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের স্থান পরিবর্তন হয়ে গেল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের স্থান পরিবর্তন হলো। ঠিক তেমনি ভাবে রিক্সা থেকে রিস্কা, এই শব্দের মধ্যেই, এই শব্দের মধ্যে আমাদের বর্ণগুলো থাকবে, তাদের স্থান পরিবর্তন করবে, শুধু ব্যঞ্জন ধ্বনিগুলো স্থান পরিবর্তন করবে। এর জন্য যেহেতু ধ্বনি বিপর্যয়ের জন্য তাদের স্থান পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মাটি এবং পানি তাদের স্থান পরিবর্তন করেছে, ঠিক একই রকম ভাবে ধ্বনি বিপর্যয়ের জন্য তাদের স্থান পরিবর্তন করবে। কয়ের জায়গায় দন্তস্ব আসবে, দন্তস্বর জায়গায় ক আসবে। এরকম আর একটা উদাহরণ হচ্ছে লাফ থেকে ফাল, লাফ থেকে ফাল। এই যে দেখেন, ফ এখানে আছে, ল আছে, তাহলে এদের কি হয়ে গেল? স্থান পরিবর্তন করে ফেলছে। যেহেতু স্থান পরিবর্তন করছে, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। আবার যদি বলি পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস, দেখেন অন্য কোনো ধ্বনি কিন্তু আমি নিয়ে আসিনি, আমি এদেরই স্থান পরিবর্তন করেছি। এটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। হ্যাঁ ভাইয়া, আমাদের এই যে আমরা প্রশ্নগুলো সমাধান করছি, এই প্রশ্নগুলো আমাদের এক বোন প্রশ্ন করেছে, এক ভাই প্রশ্ন করেছে যে ভাইয়া এটা এখান থেকে সমাজসেবা অধিদপ্তর থেকে কি প্রশ্নগুলো কমন আসে কিনা। হ্যাঁ ভাইয়া, অবশ্যই। আমরা যখন প্রশ্নটা ব্যাখ্যা সহ সমাধান করছি, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে প্রশ্ন কমন আসে। এগুলোই
প্রশ্ন কমন আসে। যারা প্রশ্ন সহ সমাধান, যারা বিস্তারিত সমাধান করতে পারছেন তারা ইনশাল্লাহ ভালো করবেন, আর যারা জানেন তারা অবশ্যই ভালো করবেন। আর যারা একদম মনে করেন যে প্রত্যেকটা টপিকস এরকম ভাবে সমাধান না করে আপনি একটা টপিকস ধরে 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 শিখবেন, শিখতে চান ভাই আমি একটা টপিকস পুরোটা শিখতে চাই, যেভাবে প্রশ্ন আসুক ওই টপিকস থেকে ইনশাল্লাহ আমি পারবো, আমাকে পারতেই হবে, এরকম ভাবে আমি শিখবো ওই টপিকস ভিত্তিক, তখন ভাই আমাদের পেইড বেসে ভর্তি হতে হবে। আপনি আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আমাদের ওইভাবেই ক্লাস করানো হয় যেভাবে শিখলে পরে আপনি শুধু এই সমাজ সেবা অধিদপ্তর না, একদম দশম থেকে শুরু করে 20তম গ্রেড তো আছেই, প্রাইমারি, নিবন্ধন, সামনে যে নিবন্ধন আছে, নিবন্ধন, বিসিএস পর্যন্ত আর ক্লাস করা লাগবে না আপনার ইনশাআল্লাহ। যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন ভাইয়া, আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে দেখেন, কমেন্ট করে দেন তো দেখি আপনার কেমন ক্লাস হয় বা আপনাদের পেইড ব্যাচে কেমন ক্লাস নেওয়া হয়, একটু সবাই একটু কমেন্ট করে জানান। তাহলে ইনশাল্লাহ আমাদের যেসব ভাই বোনগুলো আমাদের পেইড ব্যাচে যুক্ত নয় তারা বুঝতে পারবে যে আমরা কিভাবে কিভাবে একটা টপিকস এর ক্লাস নিয়ে থাকি। সবাই একটু, যারা আমাদের ভর্তি আছেন, ভর্তিকৃত শিক্ষার্থী যারা ক্লাস করেন নিয়মিত, আমাদের 200তম ব্যাচে আছেন, 198তম ব্যাচে ছিলেন বা হচ্ছে 199তম ব্যাচে ছিলেন, তারা একটু কমেন্ট করে জানান যে ভাই আমাদের ক্লাসগুলো কেমন হয়, কিভাবে আমাদের ক্লাসগুলো হয়। যদি খারাপ হয় খারাপ বলবেন, ভালো হলে ভালো বলার আপনার ইচ্ছা জাগলে বলবেন, কোনো সমস্যা নেই। দুর্নাম যদি করা দরকার হয় সেটাও করবেন। আচ্ছা, এখন ভাইয়া 4 নম্বর প্রশ্ন আসি। প্রচলিত বিদেশি শব্দের, যদিও বিদেশি বানানটা আমাদের প্রশ্ন করতে ওখানেই ভুল ছিল, প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলক প্রতিশব্দকে কি বলা হয়? এটা খুবই ডিপ একটা প্রশ্ন ছিল, কিন্তু সহজ করে দিচ্ছি। প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলক প্রতিশব্দকে কি বলে? বিগত বিসিএস পিএসসি কততম থেকে পড়লে রিপিট প্রশ্ন পাবো? ইনশাল্লাহ 16 সালের পর থেকে পড়লে পরে রিপিট প্রশ্ন পাবেন। যে প্রশ্ন দেখি সেই টপিক শেষ করি, যেমন সমাজকারক। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলক প্রতিশব্দকে কি বলা হয়? আচ্ছা, অপিনিহিতি আমাদের ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম, তাই না? তাহলে প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলক প্রতিশব্দকে অপিনিহিতি বলা হয় না। অপিনিহিতি কি ভাইয়া? অপিনিহিতি হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে হরিদাস ঘোষ, অনেক ভালো হয়, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের পেইড ব্যাচে কারা কারা আছেন একটু দ্রুত কমেন্ট করে জানান। এখন দেখি ভাইয়া, অপিনিহিতি কি? পরের রস্যইকার আগে উচ্চারিত হওয়া, পরের রস্যকার আগে উচ্চারিত হওয়াকে বলা হচ্ছে কি? অপিনিহিতি। তাহলে আমরা বললাম সাধু থেকে হয়ে গেল সাউদ। দেখেন, অপিনিহিতির নিয়ম হচ্ছে পরে আছে রস্যইকার, পরে আছে রস্যকার, এটা ওই যে বর্ণের সাথে যুক্ত ছিল সেই বর্ণের পূর্বে নিয়ে আসাকেই বলা হচ্ছে অপিনিহিতি। যে বর্ণের সাথে রস্য উ বা রস্য ই যুক্ত ছিল সেই বর্ণের পূর্বে নিয়ে আসাকে বলা হচ্ছে কি? অপিনিহিতি। তাহলে অপিনিহিতি তো প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলের সাথে যুক্ত না, ভাবার্থের সাথে যুক্ত না, তাহলে অপিনিহিতি উত্তর হবে না। যেমন আমরা এখানে অপিনিহিতির কথা বলি সাধু থেকে সাউদ, তাহলে এই যে রস্যকরটা ধয়ের পরে ছিল, ধয়ের আগে নিয়ে আসলাম, এটাই হচ্ছে অপিনিহিতি। এটা কি ভাইয়া? অপিনিহিতি। আব্দুল লতিফ শাহ আলম, আলহামদুলিল্লাহ ভালো। একশো 98তম ব্যাচে ভর্তি ছিলাম, আলহামদুলিল্লাহ খুব উপকৃত হয়েছি, ধন্যবাদ ভাইয়া। যারা যারা ভর্তি আছেন বা ভর্তি ছিলেন, ইনশাআল্লাহ আমাদের যেভাবে ক্লাসগুলো নেওয়া হয় টপিকস ভিত্তিক, তাদের আর কোনো প্রকার সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলক প্রতিশব্দকে একদম সহজ ভাষায় বলে রাখি ভাইয়া, সেটা উত্তর হবে পারিভাষিক। কি উত্তর হবে ভাইয়া? পারিভাষিক। রূঢ় শব্দ কোনগুলো সেটা একটু দেখি। রূঢ় শব্দ, তৎসম শব্দ তো আমরা জানি, যেটা হচ্ছে আদিমে বা পুরাতন লেখকগণ বা যেভাবে তৈরি হয়েছে শব্দটা সেভাবেই
আছে, কোনো প্রকার পরিবর্তন হয়, সেটাকে তৎসম বলা হয়। বা বলা হয় সংস্কৃত শব্দ। রুরো বা রুরি শব্দ কোনগুলো? যেটার উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক না, সেটা হচ্ছে রুরো বা রুরি শব্দ। যেটার উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক না, সেটা রুরো বা রুরি শব্দ। যেমন যদি বলা হয় হস্তি, যদি বলা হয় হস্তি, তাহলে যার হাত আছে, যার হাত আছে সেই হস্তি। যার হাত আছে সেই কি? হস্তি। তাহলে আমার হাত আছে, আমি হস্তি না। এটা আমরা ব্যবহার করি কোন অর্থে? একটা বড় প্রাণী অর্থে ব্যবহার করি, একটা বড় প্রাণী অর্থে ব্যবহার করি। তাহলে উৎপত্তিগত অর্থটা কি? যার হাত আছে সেই হস্তি। আর আমরা ব্যবহার করি কি? একটা প্রাণী অর্থে। তাহলে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ আলাদা। যেহেতু আলাদা, সেটা হচ্ছে রুরো বা রুরি শব্দ। রুরো বা রুরি শব্দ। তাহলে অপিনিহিতি হলো না। তৎসম শব্দ আমরা খুব ভালোভাবে জানি, এটা বিদেশি শব্দের সাথে কোনোভাবে কানেক্টেড না। তাহলে প্রচলিত বিদেশি শব্দের ভাষামূলক প্রতিশব্দকে কি বলছি আমরা? পারিভাষিক বলছি। পারিভাষিক কি? বিদেশি শব্দগুলোকে আমরা বাংলায় কথা বলি না, বাংলায় অনুবাদ করি না, তাহলে এটাই তো পারিভাষিক শব্দ। তাহলে বিদেশি শব্দগুলোর ভাষামূলক প্রতিশব্দ কোনটা হবে? পারিভাষিক। আমরা কি উত্তর করতে পারছি ভাইয়া? আমরা কি উত্তর করতে পারছি? রুকসানা আক্তার বলছেন আলহামদুলিল্লাহ, পেইড বেসে অনেক সুন্দর ক্লাস হয়, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখি ভাই আমরা 5 নম্বর প্রশ্নটা। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? সবাই দ্রুত উত্তর করে ফেলে ভাইয়া। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? আচ্ছা, আমরা যদি বলি যে মৌলিক স্বরধ্বনির কথা যদি বলি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি মোট কয়টা ভাইয়া? 7টা। মৌলিক স্বরধ্বনি 7টা। যদি বলা হয় মৌলিক স্বরবর্ণ, 7টা কি কি সেটা আমরা জানাচ্ছি। স্বরবর্ণ, আচ্ছা। মৌলিক স্বরধ্বনি স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্বউ, এ, ও। এখানে হচ্ছে 6টা, আর হচ্ছে এ। এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি মোট 7টা। কিন্তু ভাইয়া এই এ এর কোনো লিখিত রূপ নাই। এই এ এর কোন প্রকার লিখিত রূপ নাই। যেহেতু লিখিত রূপ নাই, তার মানে এটা বর্ণ না। কারণ ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। তাহলে প্রশ্ন কর, আমি এখানে বলছি কি মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্বউ, এ, ও, এ। তাহলে এর কোনো যেহেতু লিখিত রূপ নাই, এটা শুধু ধ্বনি, কোন প্রকার বর্ণ না। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় মৌলিক স্বরবর্ণ কয়টি, তখন উত্তর হবে 6টি। কোনটা বাদ যাবে ভাইয়া? এটা বাদ যাবে। এটা বাদ গিয়ে বাকি যে 6টা থাকে, এই 6টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই 6টা হচ্ছে মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ। আবার যদি বলা হয় এই এটা আবিষ্কার করছে কে? এই এটা আবিষ্কার করছে ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল হাই আবিষ্কার করেছে। এই এটা আবিষ্কার করছে কে ভাইয়া? ডক্টর আব্দুল হাই আবিষ্কার করছে। এবং এই একে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। স্বতন্ত্র স্বরধ্বনি বলা হয়। স্বতন্ত্র স্বরধ্বনি। এটা শুধু স্বরধ্বনি, স্বরবর্ণ নয়। এর জন্য এটাকে বলা হয় স্বতন্ত্র। স্বতন্ত্র নিজের, এটা যেহেতু বর্ণ নয়, এর জন্য এটাকে বলা হচ্ছে স্বতন্ত্র স্বরধ্বনি। অনেকেই এই সকল প্রশ্নের উত্তরটা জানতেন না, বা এরকম তথ্যগুলো জানতেন না, তারা একটু জেনে নেবেন। তাহলে এটা আবিষ্কার করছে কে ভাইয়া? ডক্টর আব্দুল হাই। আবার এই এটাকে কি বলা হচ্ছে? স্বতন্ত্র স্বরধ্বনি বলা হচ্ছে। স্বতন্ত্র স্বরধ্বনি বলা হচ্ছে। এখন যদি বলা হয় যে আমাদের প্রশ্ন হচ্ছে যৌগিক স্বরধ্বনি, তাহলে যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি মোট 25টি। কয়টি ভাইয়া?
25টি, যৌগিক স্বরধ্বনি 25টি, এর মধ্যে অলিখিত ঠিকই তো ছিল, অলিখিত আছে 23টি, আর লিখিত আছে 2টি। লিখিত 2টি কি কি? ওই এবং ও, এই দুইটা হচ্ছে লিখিত। যৌগিক স্বরধ্বনির মধ্যে এই দুইটা লিখিত। এখন ভাইয়া আপনাদের বলি, মৌলিক স্বরধ্বনি 7টি, স্বরধ্বনি 6টি না ভাইয়া? আসমা, শিমিন, আচ্ছা আসমা, মৌলিক স্বরধ্বনি 7টি কিন্তু মৌলিক স্বরবর্ণ 6টি, আর যৌগিক স্বরধ্বনি 25টা, অলিখিত 23টা, লিখিত 2টা। কোনটা কোনটা লিখিত? ওই এবং ও, এই দুইটা লিখিত। ওই এবং ও, এই দুইটা লিখিত। আচ্ছা, এখন যদি বলি যৌগিক স্বরধ্বনি কি কি? যৌগিক স্বরধ্বনি কেন বলা হয় ভাইয়া? আমাদের যে স্বর বর্ণগুলো আছে যে 11টা, এই 11টাকে বিভিন্নভাবে মোট 25 ভাগে সাজাতে পারি। যেমন আমরা যদি বলি স্বরে অ রস্বই অই, স্বরে আ রস্বই আই, তারপর হচ্ছে এ রস্বই এই, ঠিক এইভাবে আমরা মোট 25 ভাগে সাজাতে পারি। এর জন্য যৌগিক স্বরধ্বনি মোট 25টি, অলিখিত 23টি, আর লিখিত হচ্ছে 2টি। ওইকে আমরা ভাঙলে পাবো ও রস্বই, আর ওকে আমরা ভাঙলে পাবো ও যোগ রস্ব উ, ও যোগ রস্ব উ, এইভাবে পাবো। এখন এই যৌগিক স্বরধ্বনিকে, এটাকে আবার বিভিন্ন নামে ডাকা হয় ভাইয়া, একটু মাথায় রাখি। এই যৌগিক স্বরধ্বনিকে আবার বিভিন্ন নামে ডাকা হয়, যেমন বলা হয় যুগ্ম স্বরধ্বনি, যুগ্ম স্বরধ্বনি, আবার বলা হয় দ্বিস্বর, আবার বলা হয় যৌগিক স্বর তো বললামই, যুগ্ম স্বর, দ্বিস্বর, সান্ধ্যাক্ষর। এতগুলো নামে ডাকা হচ্ছে। যৌগিক স্বরধ্বনি, সন্ধিস্বর, যুগ্মস্বর, দ্বিস্বর, সান্ধ্যাক্ষর। সন্ধিস্বর, দ্বিস্বর, সান্ধ্যাক্ষর, এতগুলো নামে ডাকা হয়। এখন আপনার প্রশ্ন আসছে যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি উত্তর করলেন ভাইয়া, আসলো কি? সন্ধিস্বর কতটি? যৌগিক স্বরধ্বনি দিল না, এটা দিল না, যৌগিক স্বরধ্বনি দিল না আপনারা পারেন জন্য। কিন্তু যদি বলা হয় সন্ধিস্বর কতটি? ওই 25টাই হবে। যদি হয় যুগ্ম স্বরধ্বনি কতটি? ওই 25টাই হবে। যদি বলা হয় দ্বিস্বর কতটি? ওই 25টাই হবে। যদি বলা হয় সান্ধ্যাক্ষর কতটি? সান্ধ্যাক্ষর কতটি? ওই 25টাই উত্তর হবে। কিন্তু ভাইয়া যদি বলা হয় যে সন্ধির স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কতটি? 25টা। কিন্তু এখানে যদি প্রশ্ন করা হয় যৌগিক স্বরধ্বনি না বলে যৌগিক স্বরবর্ণ কতটি, এই তো মারছে, তখন তো আমরা উত্তর করতে পারবো না। কেন? কারণ ভাই আমি তো যৌগিক স্বরধ্বনি পড়ছি, আমি তো যৌগিক স্বরবর্ণ পড়িনি। কিন্তু অপশনে যদি আবার প্রথমে থাকে 25, কোনো কথা নাই, নিশ্চিন্তে নির্ভাবনায় দাগাও 25, কিন্তু আগে কি 25 উত্তর হবে না ভাইয়া? যৌগিক স্বরধ্বনি 25টা, কিন্তু যৌগিক স্বরবর্ণ আমি বলেছি না যে লিখিত কয়টা আছে? 2টা আছে। তাহলে লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপই তো বর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ যদি আমাদের প্রশ্ন আসে, আমাদের উত্তর করতে হবে 2। কি উত্তর করতে হবে ভাইয়া? 2 উত্তর করতে হবে। কোনটা? কোন 2টা? ওই আর ও, এই 2টা বর্ণ আর বাকি সব ধ্বনি, এই 2টা বর্ণ আর বাকি সব ধ্বনি। যদিও এটাও ধ্বনি, এটাও ধ্বনি, কিন্তু ওই যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়, তাহলে আর গুলো তো লিখিত রূপ নাই, অলিখিত 23টা, এটা তো লিখিত রূপ নাই। 2টা লিখিত রূপ আছে, ওই এবং ও, এই 2টাই বর্ণ। তাহলে আমাদের প্রশ্ন হুবহু না আসলে, যদি এই যে যৌগিক স্বরধ্বনি না আসে, বর্ণ আসে, তাহলে আমরা উত্তর করব কোনটা? 2 উত্তর করব, ওই এবং ও, ওই এবং ও। ভাই আমরা কি বুঝতে পারছি? আশফিকা কবির, অসাধারণ ক্লাস, ধন্যবাদ। আপনি কি পাবনার নাকি?
আচ্ছা, আসমা শিমিন, বাহ, অনেকেই উত্তর করছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে ভাইয়া বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যদি যৌগিক স্বরবর্ণের কথা বলে তাহলে দিব হচ্ছে 2টা উত্তর। যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। যদি বলা হয় মৌলিক স্বরবর্ণ কয়টা, তখন উত্তর করবো কি? 6টা। কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে। এটা কে আবিষ্কার করছে? ডক্টর আব্দুল হাই। ডক্টর আব্দুল হাই। এবং একে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। কি বলা হয় ভাইয়া? স্বতন্ত্র স্বরধ্বনি। সে শুধু নিজেই স্বরধ্বনি হয়ে আছে, কোন প্রকার বর্ণ না। যদি বলা হয় যে যৌগিক স্বরধ্বনি অলিখিত কয়টি, তাহলে উত্তর হবে 23টি। লিখিত কয়টি? তাহলে উত্তর হবে 2টি। ভাই আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। এইভাবে ইনশাল্লাহ প্রতিটা প্রশ্ন যদি ব্যাখ্যা দেওয়া হয় আপনাদের আর সমস্যা থাকবে না। ভাইয়া, ব্রহ্মপুত্র শব্দে এই যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণের সাথে যুক্ত হয়েছে, কোন কোন বর্ণ যুক্ত হয়ে এরকম হয়েছে? ব্রহ্মপুত্র শব্দে এই যে এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণের সঙ্গে সংযুক্ত হয়ে, কোন কোন বর্ণের সংযুক্ত রূপ হচ্ছে এই যে যুক্ত বর্ণটা? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলি। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলি। আফরোজা জান্নাত, আর এটা শেয়ার করার দরকার নেই ভাইয়া, পরে আবার। বাহ, অনেক উত্তর করছেন, ধন্যবাদ। এখন ভাইয়া আমরা কয়েকটা যুক্ত বর্ণ শিখি, কঠিন কঠিন গুলো শিখি, যেগুলো বারবার আসে। এটা তো আমরা শিখবই অবশ্যই। ভাই আমরা এইগুলোর উত্তর করার চেষ্টা করি, এইগুলোর উত্তর করার চেষ্টা করি। আফরোজা জান্নাত, আর একবারের জন্য এটা শেয়ার না দেওয়া হয়, এটা একটা কিক মারে দরকার। আফরোজা জান্নাতকে একটা কিক মেরে দাও তো, ডিস্টার্ব করছে। আচ্ছা দেখো, স্ন, ভাইয়া এই যে আমাদের এই যুক্ত বর্ণটা কি কি মিলন ঘটেছে? অনেকে মনে করেন যে মূর্ধনের সাথে এরকম আছে ইয়র মতো, তার জন্য ইয় হবে না, ইয় হবে না। এটা হচ্ছে মূর্ধন্য ন, মূর্ধন্য শ এর সাথে মূর্ধন্য ন যুক্ত হয়ে আমাদের এই স্ন যুক্ত বর্ণটা হচ্ছে, স্নটা হচ্ছে। আচ্ছা, এরপরে ক্ষিয়, ক যোগ মূর্ধন্য স, ক যোগ মূর্ধন্য স, এবং এরপরে যদি বলি ক যোগ মূর্ধন্য স যোগ ম মিলে হয়েছে এই যুক্ত বর্ণটা। আবার এই গটা হচ্ছে জ যোগ ইয়, আর এখানে ইয় যোগ জ। কিশোরগঞ্জ, গোপালগঞ্জের যেটা লেখেন না, এটা ইয় যোগ জ। আর বিজ্ঞান যেটা লেখেন জ যোগ ইয়। আবার এই যে ক্ষিয় এবং ম আছে, তাহলে ক যোগ ক হসন্ত যোগ মূর্ধন্য স হসন্ত যোগ ম মিলে ক্ষিয় ম হয়েছে। আবার ক্ষিয় কি কি? ক যোগ মূর্ধন্য স। আবার এই যুক্ত বর্ণ কোনটা? স্ন, এটার উচ্চারণটা হচ্ছে স্ন। তাহলে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। নুরাই সাইভা, না ভাইয়া হয়নি। আচ্ছা,
তাহলে আমাদের যুক্তবর্ণ, এই যুক্তবর্ণটা কোনটা কোনটা সমন্বয় হয়েছে ভাইয়া? এটার যুক্তবর্ণটা হচ্ছে হ যোগ ম, হ হসন্ত যোগ ম, হ হসন্ত যোগ ম, হ হসন্ত যোগ ম। আর ক হসন্ত যোগ মূর্ধন্য ষ হলে তো এটা ক্ষীয় হয়ে যায়, তাই না? এটা কিন্তু ক্ষীয় না, ক্ষীয়র মতো দেখতে এরকম একটা এখানে ঘাই চলে আসে, একটা ঘাই দিতে হয়। এই চিহ্নটার নাম কি ভাইয়া? ঘাই। আমাদের বিসিএস যে প্রশ্নগুলো আসছিল সেটার উপর। আচ্ছা, তাহলে আমাদের যুক্তবর্ণটা পড়তে হবে। যুক্তবর্ণ থেকে আসে। যুক্তবর্ণ আমরা অনেকেই হেলা ফেলা করি, যদি এটা সহজ টপিক ভাই, আপনি 1 ঘন্টা যুক্তবর্ণের পেছনে সময় দেন আর কোনোদিন ভুলবেন না। 1 ঘন্টা সময় দেন আর কোনোদিন ভুলবেন না। আচ্ছা, তাহলে এই যে 7 নম্বর প্রশ্ন, একটু ঝামেলা আছে এখানে। 7 নম্বর প্রশ্ন এখানে একটু ঝামেলা আছে। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? হ্যাঁ, আসছিল চৈতন, কিন্তু আমরা চৈতন বলিনি, উপরের অংশটাকে চৈতন বলা হয় বা টিকি বলা হয়। নজির হোসাইন, হ্যাঁ স্যার, শুরু হয় 9টা থেকে। যেহেতু আসছেন এখন থেকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাইলে হবে ইনশাল্লাহ। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? আশফিকা কবির, ঈশ্বর দিতে গিয়েছিলাম লিচু খাওয়ার জন্য আমাদের ভার্সিটির এক ছোট ভাইয়ের বাসায়। আচ্ছা, উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? ভাইয়া, তার মানে এটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ নয়, এটা সন্ধি হবে। এটার সন্ধি হবে কোন শব্দ? উপরিউক্ত। ভাই, এখানে তো উপরিউক্ত দেয়াই আছে, তাহলে উপরিউক্ত হবে কিভাবে? না, হবে না। উপর্যিপরি না ভাইয়া, তাহলে তো শব্দটাই পরিবর্তন হয়ে গেল, তাহলে এটাও হবে না। আবার উপরোক্ত, ভাইয়া এটা তো আমরা সচরাচর সবসময় ব্যবহার করি, এটাকে বলা হয় প্রচলিত ভুল। উপরোক্ত শব্দটি হচ্ছে প্রচলিত ভুল, প্রচলিত ভুল। উপরোক্ত শব্দটি হচ্ছে প্রচলিত ভুল। আর থাকে কোনটা? উপরযুক্ত। ভাইয়া, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, এটা মিলে হয়ে যাচ্ছে উপরযুক্ত বা উপরিউক্ত। উপর যুক্ত বা উপরি উক্ত দুইটাই হয়, উপরিউক্ত হয় আবার উপরযুক্ত হয়। এখন বলছে উপরিউক্ত শব্দের সন্ধিবদ্ধ শব্দ কোনটি? সেটা হচ্ছে উপরযুক্ত। উপরযুক্ত। উপরোক্ত শব্দটা আমাদের প্রচলিত ভুল, উপরোক্ত শব্দটা আমাদের প্রচলিত ভুল। ভাইয়া, আমরা কি পারছি? তার আমাদের সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে উপরযুক্ত, গ। উপরযুক্ত, গ। উপরযুক্ত, গ। উপরযুক্ত হচ্ছে উপরিউক্ত শব্দের সঠিক সন্ধিবদ্ধ শব্দ। এবার 8 নম্বরে চলে যাচ্ছি ভাইয়া। দ্রুত দ্রুত অ্যান্সার করবেন সবাই, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন ভাইয়া, দ্রুত কমেন্ট করে ফেলবেন। আচ্ছা, 8 নম্বর, নিচের কোনটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ? ভাইয়া, সমাস নিয়ে আমরা অনেক প্রশ্ন সমাধান করেছি, এই যাবৎকালে সমাসের অনেক প্রশ্ন সমাধান করেছি। রূপক, উপমান, উপমিত তিনটাই বোঝানোর চেষ্টা করেছি, আমরা তিনটাই খুব ভালোভাবে বুঝি। আবারও সেই রূপক কর্মধারা আসলো, তার মানে বুঝছেন কর্মধারায় সমাজটা কত গুরুত্বপূর্ণ এবং সমাজ টপিক্সটাই গুরুত্বপূর্ণ। এমন কোনো পরীক্ষা নাই যে সমাজ থেকে প্রশ্ন আসে না, এমন কোনো পরীক্ষা নাই যে সমাজ থেকে প্রশ্ন আসে না। সবাই দ্রুত উত্তর করে ফেলে ভাইয়া। সবাই 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 দ্রুত 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 যুক্ত হয়ে যায়,
সবাই দ্রুত শেয়ার দিয়ে দেই, সবাই দ্রুত কমেন্ট করে ফেলি। যারা এখনো শেয়ার দেননি আমাদের এই ক্লাসটা, সবাই দ্রুত শেয়ার দিয়ে দেবেন। শেয়ার দিয়ে আপনারা পরবর্তী দরকার হয় ক্লাসটা করে নেবেন। যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন, ভাইয়া নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? আমরা 3টা সমাস নিয়ে বিশ্লেষণ করব। একটা উপমান, উপমিত, রূপক। এই 3টা সমাস একটু ঝামেলা হয় আমাদের, এই 3টা ইনশাল্লাহ জানবো। উপমান, উপমিত, রূপক। আর কোনোদিন ইনশাল্লাহ এটা নিয়ে আর ঝামেলা হবে না। এখন উপমান কি কি ভাইয়া? উপমান যেটা হওয়া সম্ভব বা যেটা হওয়া পসিবল, যেটা হওয়া সম্ভব বা যেটা হওয়া পসিবল, যদি সত্য কথা হয় বা যেটা হওয়া পসিবল হয়, যদি সত্য কথা হয় যেটা হওয়া পসিবল হয়, যদি সত্য কথা হয় যেটা হওয়া পসিবল হয়, সেটা উপমান। নির্ণয় করে ফেলবো যেটা সত্য কথা, যেটা হওয়া সম্ভব, সেটা উপমান। উপমান যখন নির্ণয় করে ফেললাম, আমরা মাঝে ন্যায় কথাটা দিব, মাঝে ন্যায় কথাটা দেব, মাঝে ন্যায় কথাটা দেব। আবার যখন উপমিত হবে, যেটা হওয়া ইম্পসিবল, যেটা হওয়া ইম্পসিবল, এবং যেটা ইম্পসিবল হলে সেটা মিথ্যা কথা হবে, মিথ্যা কথা। যেটা হওয়া ইম্পসিবল এবং মিথ্যা কথা। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে উভয় পদ দৃশ্যমান, উভয় পদ দৃশ্যমান। যখন ইম্পসিবল হলো, মিথ্যা কথা হলো, এবং পূর্বপদ দৃশ্যমান, পরপদ দৃশ্যমান, তখন হয়ে যাবে উপমিত কর্মধারয় সমাস। তখন আমরা শেষে ন্যায় কথাটা দেব, শেষে ন্যায় কথাটা দেব। ব্যাস, বাক্যের শেষে ন্যায় কথাটা থাকবে, ন্যায় শব্দটা থাকবে। এরপরে আসি ভাইয়া রূপক কর্মধারয় সমাস, যেটা যেটা ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল, ঠিক আছে, মানলাম ভাইয়া এখানে ইম্পসিবল, এখানে ইম্পসিবল, ঠিক আছে। যেটা মিথ্যা কথা, ঠিক আছে, এটাও মিললাম, এটাও মানলাম যে ইম্পসিবল, এখানে ইম্পসিবল, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কিন্তু আমি বলছি এখানে কি উভয় পদ দৃশ্যমান? রূপকের ক্ষেত্রে পূর্ব পদ অদৃশ্য হবে, পূর্ব পদ অদৃশ্য হবে, পূর্বপদ অদৃশ্য হবে। যখনই পূর্বপদ অদৃশ্য হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। আবার একটু দেখছি ভাইয়া, তাহলে যদি সত্য কথা হয় উপমান হবে, যদি মিথ্যা কথা হয় এবং পূর্বপদ পরপদ দুইটা দেখতে পাচ্ছি, তখন হবে উপমিত। আর যদি দেখি মিথ্যা কথা কিন্তু পূর্বপদ আমাদের অদৃশ্য, তখন হবে রূপক কর্মধারয় সমাস। যেমন আমরা যদি বলি কাজল কালো, ভাইয়া কাজল কি কালো হওয়া সম্ভব না? স্বাভাবিক কথা না ভাইয়া এটা? যেহেতু স্বাভাবিক কথা, সত্য কথা, তাহলে এটা কি হবে? উপমান কর্মধারায়। কাজল কাজলের ন্যায় কালো। যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার সাদা হতে পারে, এটাই তো স্বাভাবিক, সত্য কথা। তাহলে হবে কি? উপমান কর্মধারয় সমাস, তুষারের ন্যায় শুভ্র। যদি বলি যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ, একটা পুরুষের যতই শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য থাকুক না কেন, কখনো একটা সিংহের মতো হবে না। এটা কি? এটা অতিরঞ্জিত করা হলো, এই পুরুষকে পটানোর জন্য বলা হয়েছে, বা পুরুষকে পাম দেওয়া হচ্ছে যে তোমার শক্তি সামর্থ্য এবার সিংহের মতো, তুমি তো একটা সিংহ পুরুষ, একটা সিংহের বাচ্চা, একটা বাঘের বাচ্চা, এরকম বলে না, তুমি তো একটা বাঘের বাচ্চা। কিন্তু বাঘ তো একটা জানোয়ার, সিংহ তো একটা জানোয়ার। যদি বলা তুমি একটা জানোয়ারের বাচ্চা, তাহলে কি মানুষকে সুস্থ রাখবে কেউ? বাঘের বাচ্চা না, বাঘের বাচ্চা বললে কি বুক টুক ফুলায় চলতেছে, হ্যাঁ আমি বাঘের বাচ্চা, আমার হেডামি অন্যরকম। কিন্তু তাকে যদি আবার বলা হয় জানোয়ারের বাচ্চা, তাহলে হ্যাঁ আমাকে গালি দিয়েছে, হ্যাঁ এত বড় সাহস ওর। একই তো কথা, যে বাঘ সেই তো জানোয়ার, কিন্তু অর্থটা ভিন্ন দাঁড়ালো। আচ্ছা, তাহলে ভাইয়া সিংহ পুরুষ এটা অসম্ভব, কখনোই সম্ভব না। তাহলে অসম্ভব তো এখানেও আছে, অসম্ভব এখানেও আছে।
এটা মিথ্যা কথা। উপমিত তো মিথ্যা কথা আছে, আবার রূপকেও মিথ্যা কথা আছে। কিন্তু ভাইয়া উভয় পদ দৃশ্যমান হলে উপমিত, তাহলে সিংহকেও আমরা দেখতে পাই, পুরুষকেও দেখতে পাই। আমরা সিংহকেও দেখতে পাই, আবার পুরুষকেও দেখতে পাই, কিন্তু পুরুষত্ব দেখা যায় না। পুরুষকে দেখতে পাই, কিন্তু আমরা পুরুষত্ব কিন্তু দেখতে পাই না। দেখা যাচ্ছে যে অনেকে জিম টিম করে, হ্যাঁ, অন্যরকম একটা অবস্থা, সেই সুঠাম দেহের অধিকারী, কিন্তু সন্দেহ আছে তার পুরুষত্ব আছে কিনা। সে তো পুরুষের মতো দেখতে, পুরুষত্ব থাকতেও পারে, নাও পারে। যাই হোক, অত ডিপে আমরা না যাই। আচ্ছা, আমরা যাচ্ছি যে সিংহ পুরুষ, এটা ইম্পসিবল কথা, মিথ্যা কথা, এবং দুইটা দেখতে পাচ্ছি, তাহলে উপমিত হবে। এখন ব্যক্তি বা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবসময় ব্যাস বাক্যের শুরুতে আসবে। মানুষ বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবসময় ব্যাস বাক্যের শুরুতে আসবে। তাহলে এখানে বলা হলো সিংহ পুরুষ হবে কি? পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায় কি হবে? উপমিত কর্মধারয় সমাস। কেন? ইম্পসিবল হলো এবং উভয় পদ দৃশ্যমান। ইম্পসিবল হয়েছে, উভয় পদ দৃশ্যমান, উপমিত হবে। এরপরে আসি আমরা রূপক কর্মধারয় সময়। ভাইয়া বললাম জীবন প্রদীপ, জীবন প্রদীপ। আমার জীবনটা এমন যে একটা প্রদীপের মতো, সম্ভব? কি রে বললাম? জীবন প্রদীপ। তাহলে আমার জীবনটা কি প্রদীপের মতো সম্ভব হবে? জীবন প্রদীপ, যে ফু দিলাম আর নিভে গেল, সম্ভব এটা? তাহলে ইম্পসিবল হলো, ইম্পসিবল হয়ে গেল। আবার আমি কি আমার জীবনটাকে দেখতে পাচ্ছি? না, আমি আমার জীবনটাকে দেখতে পাই না। যেহেতু আমি আমার জীবনটা দেখতে পাই না, তার মানে পূর্ববৎ অদৃশ্য। তাহলে ইম্পসিবল হলো, মিথ্যা কথা হলো, এবং পূর্ববৎ অদৃশ্য হয়ে গেল। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে রূপক কর্মধারয় সমাস। এটা হবে রূপক কর্মধারয় সমাস। যদি বলা হয় বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, তোমার এত কষ্ট, এত কষ্ট যে সিন্ধু নদের অত বড়। বিষাদ মানে কি? কষ্ট। এত কষ্ট যে সিন্ধু নদের অত বড়। এটা কি হওয়া সম্ভব আদৌ? না, সম্ভব না, ইম্পসিবল। কাজটা কি? ইম্পসিবল। এবং বিষাদ বা কষ্টটাকে আমি দেখতে পাচ্ছি না। যেহেতু পূর্বপদ পরপদ, দেখে যেহেতু আমাদের এই বিষাদ সিন্ধুটা ইম্পসিবল কাজ, আমাদের কষ্ট কখনো সাগরের মতো হবে মেপে কখনো দেখিনি। আবার কষ্টটা এটা কি? অদৃশ্য জিনিস, এটা অনুভব করার জিনিস। তাহলে ইম্পসিবল এবং পূর্বপদ অদৃশ্য হলো। ইম্পসিবল এবং পূর্বপদ যদি অদৃশ্য হয়, তখন হবে রূপক কর্মধারয় সমাস। তাহলে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। এখন আমরা মূল প্রশ্নের মধ্যে চলে যাই। ভাইয়া মন মরা, এটার ব্যাস বাক্য হচ্ছে মনে মরা। মানে মনের মধ্যে আপনি মরে 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 আছেন, বা মন মরা হয়ে আছে, আপনার মনটা ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে স্যাকামাইজিন ক্যাপসুল খাওয়ার কারণে। তাহলে মনে মরা, তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। মন গড়া, মন দ্বারা গড়া, মন গড়া, মন দ্বারা গড়া। পরাণ প্রিয়, পরাণের চেয়েও প্রিয়, পঞ্চমী তৎপুরুষ সমাস। কিন্তু মন মাঝি, মন রূপ মাঝি, মন অদৃশ্য, মন রূপ মাঝি। তাহলে অদৃশ্য হলো, পূর্ববৎ অদৃশ্য হলো, এটা এবং এটা ইম্পসিবল, ইম্পসিবল হয়েছে এবং পূর্ববৎ অদৃশ্য হয়েছে। তাহলে মন রূপ মাঝি, তাহলে রূপক কর্মধারয় সমাস কোনটা ভাইয়া? মন মাঝি। আর বাকিগুলো রূপক কর্মধারয় সমাসই না। রূপক তো দূরে থাক, কর্মধারয় সমাসই না। আচ্ছা, ডাহা মিথ্যা কথা রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, শিমুল ইসলাম ঠিক বলেছেন। তাহলে ভাইয়া আমাদের উপমান, উপমিত, রূপক, ইনশাল্লাহ এই তিনটা সমাসে আর কোনো সমস্যা হবে নট। 9 নম্বরে চলে যাচ্ছি। এই যে আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারের শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভাইয়া এরকম অর্থ আমাদের চেয়ে থাকে, একটু বাক্যটা বুঝলেই হয়ে যায়, আর কষ্ট করা লাগবে না আপনার।
এটার ব্যাখ্যা নাই, ব্যাখ্যা খুবই সংক্ষিপ্ত, ব্যাখ্যা নাই। বলেন, আপনার সবাই দ্রুত উত্তর করে ফেলেন। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই ঝটপট উত্তর করবেন। আসমা, শিমিন, বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। শিমুল ইসলাম, মন মাঝি, শুধু রূপক কর্মধারায়, আর সব তৎপুরুষ সমাসে। ভাইয়া সব দ্রুত উত্তর করে ফেলি যে আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মাঝারের শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভাইয়া আমি আবার বলছি, যারা কোন টপিকস বিশদভাবে জানতে চান, একদম পুঙ্খানু, আপনারা উত্তর করেন, আমি একটু কথা বলছি, পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান যে ওই টপিকসে আমার আর কোনো সমস্যা থাকা যাবে না, এভাবে জানতে চান, তাদের জন্য বলছি এখানে আমাদের বাংলা ক্লাস হয়, বাংলা ক্লাস নেওয়া হয়। এরপরে আমি তো ছোটখাটো মানুষ, আপনাদের হয়তোবা অনেক ডিমান্ড, সেই ডিমান্ডটা পূরণ করতে নাও পারি, কিন্তু অন্যান্য টিচার যারা আছে, আমাদের মঈন স্যার আছে সাধারণ জ্ঞানের জন্য, আমাদের দিন ইসলাম স্যার আছেন ইংলিশের জন্য, ম্যাথমেটিক্সের জন্য, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বারাকাল্লাহ ফিহে, আমাদের সুজন স্যার আছেন, তো এরা এত সুন্দর ক্লাস নেন, ইনশাল্লাহ আপনি মানে একটা ক্লাস করলেই ফিদা হয়ে যাবেন। যদিও আমরা এখানে প্রশ্ন লাইভে এসে প্রশ্ন সমাধান করি, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, কিন্তু যখন আমরা টপিকস ভিত্তিক পড়াই তখন ওই বিষয়ের যত প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আসে, একটা নির্দিষ্ট টপিকসের সুন্দর করে ব্যাখ্যা সহকারে, ব্যাখ্যা না মানে বিস্তারিত আলোচনা করা হয়, যেন আপনারা সবাই উপকৃত হন। আর কখনো যেন এই টপিকস নিয়ে, ওই টপিক যে টপিক ক্লাস করেছেন, এই টপিকস নিয়ে আপনার ভাবনা চিন্তা না করা লাগে। প্রিয় ভাই বোন আমার, যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি, দ্রুত পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন, এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। আর আমাদের লাইভ ক্লাসে একটা ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্ট অবশ্যই আপনারা পাবেন। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, শুধু একটু কমেন্ট করে জানান যে ভর্তি হতে চাই, আমাদের সহযোগীরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। প্রিয় ভাই বোন আমার, তাহলে আসো তুমি জগৎ মাঝারে, এই মাঝারে দ্বারা বোঝাচ্ছে কি? পুরো জগৎ জুড়ে আসো, পুরো জগতে বিস্তৃত হয়ে আছো, তাহলে এটা ব্যাপ্তি অর্থ প্রকাশ করছে। এটা বাইরে, জগতের বাইরে অর্থ প্রকাশ করছে না, জগতের মধ্যে অর্থ প্রকাশ করছে না, জগতের সঙ্গে অর্থ প্রকাশ করছে না, পুরো জগৎ জুড়ে আসো, পুরোটা জুড়ে আসো, এর জন্য এটা হচ্ছে ব্যাপ্তি অর্থ প্রকাশ করছে। এটা হচ্ছে ব্যাপ্তি অর্থ প্রকাশ করছে। আমাদের অনেক ভাই বোন এটা উত্তর করেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এভাবে সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরের প্রশ্ন, বিশ্বজনের হিতকর এক কথায় কি বলা হয়? খুবই সহজ, বিশ্বজনের হিতকর এক কথায় কি বলা হয়? খুবই সহজ। আচ্ছা আমি অপশনগুলো আরো কমাই দেই, হিতকরটা বাদ, বিশ্বজনকটা বাদ, তাহলে আর উত্তর থাকে কি? সবাই করবেন। খ নাকি গ? খ নাকি গ? বিশ্বজনের হিতকর 10 নম্বর কি উত্তর হবে? বিশ্বজনের হিতকর 10 নম্বর কি উত্তর হবে? বিশ্বজনের হিতকর শব্দটি কি ব্যাপ্তি নাকি ব্যাপী? ব্যাপ্তি। ব্যাপ্তি মানে কি? ব্যাপ্ত হয়ে আছে পুরোটা জুড়ে। আচ্ছা, বিশ্বজনের হিতকর এক কথায় প্রকাশ কি হবে ভাইয়া? হিতকর না, এটার কত বাদই দিলাম, হিতকর বাদ, বিশ্বজনক বাদ। বিশ্বজনহিত নাকি বিশ্বজনীন? বিশ্বজনহিত নাকি বিশ্বজনীন? সবাই দ্রুত উত্তর করে ফেলেন, সবাই দ্রুত উত্তর করুন ভাইয়া। খুবই সহজ, সবাই সবাই দ্রুত দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর চাচ্ছি, দ্রুত উত্তর চাচ্ছি, একদম দেখা মাত্র উত্তর। ভাইয়া বিশ্ব জনহিত, আবু সাইদ ভাই, না ভাইয়া হয়নি। তারপরে সাদিয়া, তাসনিম, হয়নি আপু? সাদিয়া তাসনিম হয়েছে, পরেরটা হয়েছে তাই। যাই হোক, আচ্ছা
হয়েছে হয়েছে। বিশ্বজনের হিতকর, এক কথা প্রকাশ হচ্ছে বিশ্বজনীন। বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন, তার মানে আপনাদের এক কথায় প্রকাশ করতে হবে। এক কথা থেকে প্রশ্ন যেহেতু আসছে, সামনেও আসবে, ইনশাল্লাহ এক কথায় প্রকাশ করে ফেলবেন সবাই। তাহলে বিশ্বজনের হিতকর কি বলা হয়? বিশ্বজনীন, বিশ্ব জনহিত, এটা সম্পূর্ণই হবে না আবু সাইদ ভাই, এটা বিশ্বজন, বিশ্ব জনহিত হবে না, এটা হচ্ছে বিশ্বজনীন হবে উত্তর। আচ্ছা 11 নম্বরে চলে যাচ্ছে ভাইয়া। তামার বিষ বাগধারাটির অর্থ কি? এগুলো মুখস্থ পাঠ, মুখস্থ পাঠে কোনো গাফিলতি করবেন না, একটা না মুখস্থ করে ফেলবেন, একদম ধাপা ধাপ কোপ দিবেন, খালি কুপাবেন। মুখস্থ পাঠ আসলেই কোপ। সাহিত্য আসলে একটু চিন্তা করতে হয়, সাহিত্য জিনিসটা যেহেতু আমাদের সবারই নাগালের বাইরে সাহিত্য অংশটা, কিন্তু মুখস্থ পাঠ ভাই আসলে পরে যেন আপনার একটাও মিস না হয়, এমন ভাবে পড়াশোনা করবেন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? ক্ষণস্থায়ী বস্তু, অর্থের কুপ্রভাব, তীব্র জ্বালা, অসম্ভব বস্তু। তামার বিষ 11 নম্বর। 11 নম্বর কি হবে? 11 নম্বর কি হবে? সবাই দ্রুত উত্তর করে ফেলবেন, সবাই দ্রুত উত্তর করে ফেলবেন। যান, আমি আরো সহজ করে বলে দিচ্ছি। ক্ষণস্থায়ী বস্তু তো জীবনেও হবে না, আপনারা খুব ভালোভাবে জানেন। তীব্র জ্বালা, এটাও জীবনেও হবে না, এটাও খুব ভালোভাবে জানেন। তাহলে আর দুইটার মধ্যে উত্তর কোনটা হবে সেটা দ্রুত উত্তর করে ফেলবেন। আর দুইটার মধ্যে কোনটা হবে সবাই দ্রুত উত্তর করবেন। আব্দুস সামাদ, তাসনিম, ধন্যবাদ। তাসনিম দেখি খুব ফাস্ট দেখে। নুমার আসিন, নুমার, নাফিসা, নাফিসা স্টুডিও, আচ্ছা ওই স্টুডিওর হয়তো বা আইডিটা ঠিক আছে। তুলিকা তুলি, আরে আল্লাহ, তুলিকা তুলি কই হারাই গেছিল রে, খুঁজেই পাওয়া যায় না এখন তাকে। তুলিকা তুলি, হ্যাঁ এর আগে তো কমেন্ট করেছে বিশ্বজনীন, কিন্তু এই প্রথম পড়লাম। তামার বিষ বাগধার অর্থ কি? সোজা, অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধার অর্থ কি? অর্থের কুপ্রভাব। আর ক্ষণস্থায়ী, ওই যে তাসের ঘর বলা হয় না, এটা কি? ক্ষণস্থায়ী। অবসর চাঁদ। আচ্ছা এরপরে চলে যাচ্ছি ভাইয়া 12 নম্বরে। একটি অর্থপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন বসে? সবাই উত্তর করে ফেলবেন। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা, অপূর্ণ বাক্য, যেমন সবাই উপস্থিত হয়ে, সবার সিদ্ধান্ত হলো, বললাম সভায় সিদ্ধান্ত হলো, কি হলো জানাইনি, তো এই জায়গায় কোন চিহ্ন হবে? আজ প্রোগ্রাম হবে না। সবাই সিদ্ধান্ত হলো, তো এই জায়গায় কোন চিহ্নটা হবে? আজ প্রোগ্রাম হবে না। আমি উদাহরণটা দিলাম, যেহেতু হয়তো আপনারা এটা বাক্যটা না বুঝতে পারেন, তার জন্য উদাহরণটা দিয়ে দিলাম। আইসা পড়ছেন, ক্লাস করেন, এত ইনঅ্যাক্টিভ হলে হবে? খুঁজেই তো পাই না। আচ্ছা মাশাআল্লাহ, সবাই উত্তর করতে পারছেন, কিন্তু ভুল উত্তর করছেন। এটার ব্যাখ্যাটা দিতে হবে। আচ্ছা ভাইয়া, এই যে একটি অপূর্ণ বাক্যের শেষে, অপূর্ণ যেহেতু বলছে, একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে, অন্য বাক্যের অবতারণা করতে আমাদের বসবে কোলন, আমাদের বসবে কোলন। আর একটা পূর্ণ বাক্যের পরে যেখানে দাড়ি দেওয়া যাবে, বোঝেন কথাটা ভাইয়া, যেখানে দাড়ি চিহ্নটা দেওয়া যাবে, এই দাড়ি চিহ্নটা না দিয়ে আমরা সেমিকোলন দিতে পারি। সেমিকোলন একটা পূর্ণ বাক্যের শেষে বসে,
এবং অন্য একটা পূর্ণ বাক্যের সাথে যুক্ত করে দেয়, সেটা হচ্ছে সেমিকোলন। মাথায় রাখবেন জিনিসটা। দেখেন, এই যে সবাই সিদ্ধান্ত হলো, এটা হচ্ছে অপূর্ণ বাক্য। সবাই সিদ্ধান্ত হলো, এটা কি? অপূর্ণ বাক্য। এরপরে আজ প্রোগ্রাম হবে না, এটার বাক্যের সাথে যুক্ত হয়েছে, এখানে হবে কোলন। কিন্তু ভাইয়া যদি এমন হয়, সবাই আজ সিদ্ধান্ত হলো প্রোগ্রাম হবে না, সবাই আজ সিদ্ধান্ত হলো প্রোগ্রাম হবে না, আগামীকাল সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে বলছে, তাহলে দেখেও যে সবাই সিদ্ধান্ত হলো আজ প্রোগ্রাম হবে না, সেমিকোলন দিয়ে বললাম আগামীকাল সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে বলছি, তখন সেমিকোলনটা দেব। কিন্তু এই যে আজ সবাই সিদ্ধান্ত হলো, এটা হচ্ছে কোলন হবে, কোলনের মাঝে কোনো প্রকার গ্যাপ থাকে না, এটা হচ্ছে কোলন হবে। তাহলে আমাদের একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন বসে? উত্তর হবে কোলন। কোন চিহ্ন বসে ভাইয়া? কোলন উত্তর হবে। আচ্ছা, এখন এই সেমিকোলনকে বলা হচ্ছে অর্ধচ্ছেদ। সেমিকোলনকে কি বলা হয় ভাইয়া? অর্ধচ্ছেদ বলা হয়। যারা যারা আমাদের জ্যোতিচিহ্নের ক্লাস করেছে তাদের ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না, কারণ সকল প্রশ্ন আমরা আলোচনা করেছি। সেমিকোলনকে বলা হচ্ছে কি? অর্ধচ্ছেদ। দাড়িকে বলা হয় পূর্ণচ্ছেদ। সেমিকোলনকে বলা হয় অর্ধচ্ছেদ, দাড়িকে বলা হয় পূর্ণচ্ছেদ, কমাকে বলা হয় পাদচ্ছেদ। কমাকে কি বলা হয় ভাইয়া? পাদচ্ছেদ বলা হয়। কমাকে বলা হয় পাদচ্ছেদ। এবারে 13 নম্বরে চলে যাচ্ছি। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? এটা সাহিত্য থেকে প্রশ্ন। সাহিত্য, এই প্রশ্নটা অবশ্যই একটু কঠিন ছিল, আপনাদের জন্য কঠিন। তাহলে সাহিত্য থেকে এরকম প্রশ্ন থাকবে। সাহিত্য থেকে মিনিমাম 5টা প্রশ্ন ধরে রাখবেন, 4টা প্রশ্ন ধরে রাখবেন। 20টার মধ্যে 4টা প্রশ্ন সাহিত্য থেকে আসবে, বা 3টা প্রশ্ন সাহিত্য থেকে আসবে। অন্ধবধূ কবিতায় পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে। কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? আমি একটু ভেঙে দেই। কাক হবে না, শালিক হবে না, বাকি 2টার উত্তর করবেন। ওরে বাবা, এই দেখি মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই। অন্ধবধূ কবিতায় পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে। কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? তাহলে কাকও বাদ দিয়েছি, শালিকও বাদ দিয়েছি। এখন আপনারা কমেন্ট করে জানান যে উত্তর কি চোখ গোল পাখি হবে নাকি কোকিল পাখি হবে। দেখেন, এখানে একটা ট্রিক আপনাকে শিখিয়ে দিই। দেখেন, অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? কাক একটা পাখির নাম, কোকিল একটা পাখির নাম, শালিক একটা পাখির নাম। তাহলে যেখানে একটা পাখি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু যখনই দেখলেন উত্তরটা একটা অপশন, আপনি উত্তরটা জানেন না, কিন্তু একটা অপশন একদমই ব্যতিক্রম মনে হচ্ছে, একদমই ব্যতিক্রম, যেটা শালিক, কোকিল, কাক এদের সাথে মিল নাই, চোখ গোল। এতে আদৌ কি মিল আছে? বলা হচ্ছে কোন পাখির চেঁচিয়ে, তাহলে এখানে চোখ গোল, এটা কোনো মিল আছে? নাই। তখন আপনারা এই শব্দগুলো বা এই অপশনগুলো উত্তর করার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? চোখ গোল পাখি। চোখ গোল পাখি। এরকম ইউনিক প্রশ্নগুলো ইউনিক উত্তর করার চেষ্টা করবেন ভাইয়া, দ্রুত উত্তর করবেন। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে, তো এটি কি? প্রবাদ প্রবচন, ডাকের বচন, খনার বচন, স্বরাংশ। প্রবাদ প্রবচন, ডাকের বচন,
সরাংশ। কোনটা উত্তর হবে? সবাই দ্রুত দ্রুত একটু বলবেন, সবাই 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 একটু দ্রুত কমেন্ট করে জানান কোনটা উত্তর হবে। প্রবাদ প্রবচন, সবাই একটু দ্রুত উত্তর করবেন। বোনেরা বন্যে সুন্দর, বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা কি? এটা প্রবাদ, ডাকের বচন, খনার বচন নাকি সরাংশ? প্রবাদ, ডাকের বচন, খনার বচন নাকি সরাংশ? কোনটা উত্তর হবে? সবাই সবাই দ্রুত উত্তর করবেন, সবাই দ্রুত উত্তর করবেন। প্রবাদ প্রবচন, ডাকের বচন, খনার বচন নাকি সরাংশ? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটি কি? প্রবাদ প্রবচন, ডাকের বচন, খনার বচন নাকি সারাংশ? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটি কি? এটা হচ্ছে একটা প্রবাদ। এটা কি ভাইয়া? একটা প্রবাদ, একটা প্রবাদ। এখন কথা হচ্ছে খনার বচন কখন উত্তর করবেন? যদি কখনো কৃষি সম্পর্কিত কিছু আসে বা চাষ সম্পর্কিত কোনো কথা বলা হয়, কৃষি বা চাষ সম্পর্কিত কোনো কথা বলা হয়, কৃষি বা চাষ সম্পর্কিত কোনো কথা বলা হয়, তাহলে অবশ্যই সেটা হচ্ছে খনার বচন, অবশ্যই সেটা হচ্ছে খনার বচন। তাহলে বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটি সহজ প্রশ্ন ছিল, প্রবাদ প্রবচন হবে এটা। এবার 15 নম্বরে চলে যাচ্ছে ভাইয়া। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য গ্রন্থের নাম কি? খুবই সহজ একটা প্রশ্ন, এটা পারবেন না আমার মনে হয় যে এমন কোন শিক্ষার্থী নাই যে এটার উত্তর করতে পারবেন না। কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, চক্রবাক। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? পাশের বাসায় কান্নাকাটি করছিল না, আমার ছেলে ফোন দিয়েছিল, বাচ্চা। অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, চক্রবাক। সবাই দ্রুত উত্তর করে ফেলুন ভাইয়া। এই যে এটা তো আর একদমই সহজ প্রশ্ন, সবাই জানবেন। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। প্রথম কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা, অগ্নিবীণা, অগ্নিবীণা। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? ভাইয়া এই যে এখন যে লেখকের কথা বলবো, এখন যে লেখকের কথা বলবো, এই লেখকের যে কয়টা রচনা আছে সবগুলো পড়ে ফেলবেন। কাজী নজরুল ইসলামের সবগুলো একদম জাত বংশ সবকিছু উদ্ধার করে ফেলবেন। তেমনি ভাবে এই যে প্রবাসের দিনগুলি, এটা কে রচনা করেছে, এটার লেখককেও একদম জাত বংশ সব পড়ে ফেলবেন। সৈয়দ মুস্তফা আলী, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, মলয় খান। সৈয়দ মুস্তফা আলী, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, মলয় খান। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে?
স্যার হেসে হেসে পাগল হয়ে যাবেন তো, আর হাসি কোথায় থাকে। আপনারা যখন খুশির সংবাদ দেবেন তখনই আমাদের আনন্দটা আরো বেশি হবে। এখন খুশির সংবাদ বলতে বিয়ের সংবাদ না, বা সন্তান হওয়ার সংবাদ না, চাকরির সংবাদের কথা বলছি। ভাইয়া সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। প্রবাসের দিনগুলি কার লেখা? না, এটা তো অনেকেই জানেন না ভাইয়া। কালকে টার্গেট নেবেন, আজকে তো অনেক রাত হয়ে গেছে, কালকে টার্গেট নেবেন এই লেখিকার যত কিছু আছে সব কিছু সুন্দর করে একদম জন্ম মৃত্যু থেকে শুরু করে যত লেখালেখি আছে সম্পূর্ণ আপনি কালকে পড়ে ফেলবেন। সেটা হচ্ছে জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলি কে লিখেছে? জাহানারা ইমাম লিখেছে। এই লেখিকাকে ফাইন্ড আউট করে রাখেন জাহানারা ইমাম সম্পর্কে। প্রত্যেকটা রচনা আপনার দরকার, এখান থেকে আসছে ইনি। সুন্দর, সবাই এখন উত্তর করতে পারছেন, ধন্যবাদ। তাহলে প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে জাহানারা ইমাম। আচ্ছা, এরপরে যাচ্ছি ভানু সিংহ কার ছদ্মনাম? আরে প্রশ্ন, হ্যাঁ এটা প্রশ্ন, এরকম সহজ প্রশ্ন দিয়ে দেবে আপনাকে উত্তর করতে, যেন আপনারা ডিপ্রেশনে না যান, যেন ডিপ্রেশনে না যান। এর জন্য এত সহজ প্রশ্ন দেওয়া হয়। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর। আচ্ছা, তো সবাই পারবেন, এর জন্য ব্যাখ্যা দেওয়া দরকার নেই। আচ্ছা, অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অপশনগুলো একটু ক্রিটিক্যাল ছিল। প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ, আধুনিক যুগ। আচ্ছা, আমরা আধুনিক যুগ আগে থেকে বাদ দিয়ে দিলাম। আধুনিক যুগ আগে থেকে বাদ, তাহলে কি হবে উত্তর ভাইয়া? আধুনিক যুগ আগে থেকে বাদ, তাহলে উত্তর কি হবে? সবাই দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করুন ভাইয়া। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ, কোন যুগ? আর আধুনিক যুগ তো বাদই দিলাম, কারণ অন্নদামঙ্গল তো কখনো আধুনিক যুগে লেখা হয় নাই। আচ্ছা, প্রাচীন যুগ হবে না ভাইয়া, প্রাচীন যুগ হবে না, অন্ধকার যুগ না, এটা হচ্ছে মধ্যযুগের লেখা। মধ্যযুগের লেখা। কোন যুগের লেখা ভাইয়া? মধ্যযুগের লেখা। সুন্দর, এখন উত্তর করতে পারছেন। তাহলে অন্নদামঙ্গল এই যে কাব্যটা, এটা মধ্যযুগের লেখা। কারণ মধ্যযুগের শেষ, যদিও এটা নিয়ে একটু বিতর্কতা আছে যে মধ্যযুগে নাকি অন্ধকার যুগে, কিন্তু কথা হচ্ছে মধ্যযুগের শেষ কবি, শেষ শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। যেহেতু মধ্যযুগের শেষ শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর, তার রচনা হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, তার মানে এটা মধ্যযুগের কাব্য। এটা কি ভাইয়া? মধ্যযুগের কাব্য। এই 3 নম্বর না অন্ধকার হবে না? তপু সাহা অন্ধকার হবে না ভাইয়া, মধ্যযুগ হবে, মধ্যযুগ। তাহলে আমাদের অন্নদামঙ্গল কাব্য কোন যুগের লেখা? মধ্যযুগের লেখা। চলে যাচ্ছি, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল চক্রবর্তী। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? প্রিয় ভাই বোন আমার, যারা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন তাদেরকে আবারও বলছি, আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হতে চান
একটু কমেন্ট করে, কষ্ট করে কমেন্ট করে জানান যে ভাইয়া আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছি, জীবনে সফলতা আনতেই হবে, আপনাদের সাথে থেকে ইনশাল্লাহ আনবো। তাদের বলছি শুধু কমেন্ট করে জানান যে ভাই আমরা ভর্তি হতে চাই, ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের খুব দ্রুতই সাক্ষাৎ হচ্ছে, যোগাযোগ হচ্ছে। সবাই একটু কমেন্ট করে জানান কারা কারা ভর্তি হতে চান। এই আশফিকা কবির, আপনি কি ভর্তি আছেন? পাবনাইয়া বোন আমার আশফিকা কবির, আপনি কি ভর্তি আছেন আমাদের ব্যাচে? যদি ভর্তি না হন দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, তাহলে অবিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত আমাদের অবিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, মাইকেল মধুসূদন দত্ত। এমনকি হ্যাঁ, অনেক উত্তর করতে পারছেন, ধন্যবাদ। 19 ক ক ক ক ক এটা সবাই পারবেন। দেখছেন কয়েকটা প্রশ্ন এমন আসে যে সবাই এখানে উত্তর করা সম্ভব হয়। তার মানে পাঁচটা না 20টা প্রশ্ন আসে, এর মধ্যে 5 থেকে 7টা প্রশ্ন আসবে, আপনি অবশ্যই উত্তর করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, ছোট করে বলছি না, 10ম থেকে 20তম গ্রেডের যেসব চাকরি পরীক্ষাগুলো হয়, এখানে আপনি 60% পারবেন উত্তর। সবাই যারা একটু ভালো প্রিপারেশন নিচ্ছে তারাই 60% পারবে উত্তর, এটা স্বাভাবিক। আর আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই 80 থেকে 90% উত্তর করতে হবে। আপনি 60% পারবেন, একটু প্রিপারেশন নিলে 60% পারবেন, কিন্তু আপনাকে চাকরি পেতে হলে 80% মার্কস পেতে হবে, তখন আপনার চাকরিটা হবে। ওই 80% মার্কসের জন্য ওই কয়টা প্রশ্ন একটু ঝামেলা করে। সুতরাং ভালোভাবে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনাদেরও আগামী দিনের সুসংবাদ পেয়ে যাব। ভাইয়া, যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? সবাই একটু কমেন্ট করে জানাই। 20 নম্বর, যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? সবাই একটু কমেন্ট করে জানাই। 20 নম্বর, সবাই দ্রুত কমেন্ট করব, দ্রুত কমেন্ট করব। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? বাহ, অনেকে উত্তর করতে পারছেন, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, অসংখ্য ধন্যবাদ। এখন থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত আপনাদের ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বাংলা তো অনেকদিন হচ্ছিল না ব্যস্ততার কারণে, ইনশাআল্লাহ এখন থেকে হবে। আর আপনাদেরও বলছি আপনারা অনলাইনে একটু অ্যাক্টিভ হয়ে যাবেন। আমাদের যে ক্লাসগুলো হয় সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টার সময় হয়, 3টার সময় হয়, রাত 9টার সময় হয়। এই 3টা সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে ক্লাস হচ্ছে কিনা, বিশেষ করে সন্ধ্যা 7টায় এবং রাত 9টার সময়। একদম খাতা কলম নিয়ে বসে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি ভাইয়া? যদ্যপি ভাইয়া আমরা জানি যে জ ফলা থাকলে, যদি জ ফলা থাকে এই জ ফলার পরিবর্তে আমরা দেব হ্রস্ব ইকার। যদি জ ফলা থাকে এই জ ফলার পরিবর্তে আমরা দেব হ্রস্ব ইকার। তাহলে এখানে যদ্যপি দেয়া আছে ভাইয়া, যদ্য, তাহলে এই যদ্য এর সাথে কি স্বরে অ আছে না ভাইয়া? স্বরে অ আছে। আবার দয় জাফলা আছে, তাহলে দয় জাফলা থাকলে যে বর্ণের সাথে আমাদের জাফলাটা যুক্ত হবে ওই বর্ণের সাথে আমরা হ্রস্ব ইকার দেব। তাহলে যদি, এরপরে এখানে আছে স্বরে অ, আর বাকি থাকে কি পয়সী পি, অপি, তাহলে যদি যোগ অপি হয়ে গেল কি যদ্যপি। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? যদি যোগ অপি, যদ্যপি। ঠিক অনুরূপ ভাবে যদি বলি ইত্যাদি, তাহলে কি হবে ভাইয়া? ইতি যোগ আদি, ইত্যাদি, ইতি যোগ আদি। যদি কখনো দেখেন জ ফলা বা অন্তস্থ জ আছে, এই জ ফলা বা অন্তস্থ জয়ের পরিবর্তে আমরা হ্রস্ব ইকার দিয়ে দেব, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখি যদি এখানেও আছে, এখানে দীর্ঘ ইকার দেওয়া আছে, হবে কি হ্রস্ব ইকার। যদ্দা, তাহলে জ ফলা কখনোই সন্ধিতে হচ্ছে না, ওটা পরিবর্তন হয়ে হ্রস্ব ইকার হয়ে যাবে, তাহলে এটাও হবে না। এখন এটাও আছে, এটাও আছে, যদি যোগ পিও আছে, যদি যোগ অপিও আছে।
কিন্তু ভাইয়া আমাদের কি পিটা কি মূল শব্দ বা পূর্ণাঙ্গ শব্দ, কোনো অর্থবোধক শব্দ না, কোনো অর্থবোধক শব্দ না। তাহলে এই পিটাও হবে না, হবে কি যদি যোগ অপি। উত্তর খ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে খ, যদি যোগ অপি, যদি যোগ অপি। প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, অনেকেই নতুন ভাবে যুক্ত হচ্ছেন, তারা একটু কষ্ট করে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে পরবর্তীতে দেখে নিতে পারবেন। প্রিয় ভাই বোন আমার, আমাদের এই যে সমাজসেবা অধিদপ্তরের 2016 সালের যে 20টা প্রশ্ন আসছিল, এই 20টা প্রশ্ন ইনশাআল্লাহ সমাধান করলাম। ঠিক এইভাবে প্রতিদিন বা প্রতিনিয়ত, যেদিন আজকে ক্লাস হয়েছে একটা, আগামী পরশু দিন আবার হবে ইনশাআল্লাহ। তো এই ক্লাসগুলো কি হবে, আপনাদের প্রতিনিয়ত চেষ্টা করব সমাজসেবা অধিদপ্তর আগে কমপ্লিট করব, এরপরে যে সার্কুলার আসবে ওই সার্কুলার অনুযায়ী ওই প্রশ্নগুলো সমাধান করে ফেলবো। আর যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান ভাইয়া, আপনাদের জন্য এখন স্পেশাল ডিসকাউন্ট চলছে, স্পেশাল ডিসকাউন্ট চলছে। কি কি সেই স্পেশাল ডিসকাউন্ট স্যার? শুনতে চাই। এই যে ভাইয়া, আপনারা অনেকেই প্রাইমারিতে পরীক্ষা দেবেন, অনেক না প্রাইমারি না, হ্যাঁ অনেকে টার্গেট রাখছেন প্রাইমারি আবার পরীক্ষা দেওয়ার, আবার ভাই নিবন্ধন সবারই চাহিদা এখন। নিবন্ধন সবচেয়ে সহজ একটা চাকরি হচ্ছে নিবন্ধন, বা 10ম থেকে 20তম গ্রেডের। আপনারা খুব ভালোভাবে জানেন, প্রতি সপ্তাহে আপনি একটা প্রস্তুতি ভালো রাখতে পারেন, প্রতি সপ্তাহে 10ম থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা হয় না এমন কোনো সপ্তাহই হয় না। শুধু ঈদের জন্য হয়তো ছুটি থাকতে পারে, কিন্তু প্রতিনিয়ত প্রতি শুক্রবার শনিবার 10ম থেকে 20তম গ্রেডের পরীক্ষা হবেই। আচ্ছা, এখন আমাদের এই যে প্রাইমারি কোর্স বলেন, দেখেন আপনাদের জন্য কি গিফট আছে, কি গিফট আছে। প্রাইমারি কোর্স আমাদের রেগুলার ফি ছিল 3500 টাকা, কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস কত? মাত্র 1750 টাকা। প্রাইমারি কোর্স একবার হয়ে গেলে সারা জীবন, আপনার সরকারি চাকরি যতদিন বয়স আছে আপনার আর ভর্তি হতে হবে না। আমাদের প্রত্যেকটা কোর্সে আর ভর্তি হতে যাবে, একবার ভর্তি হলে যথেষ্ট। নিবন্ধন কোর্স আগে আমাদের রেগুলার প্রাইস ছিল 3500 টাকা, কিন্তু অফার প্রাইস কত? মাত্র 1750 টাকা। আবার 10ম থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে, যেসব চাকরির কথা বললাম আমরা, সকল চাকরি প্রিপারেশন এক প্ল্যাটফর্মে একই জায়গায় আপনি নিচ্ছেন। এখানে আমাদের প্রাইস ছিল কত? 3500 টাকা, আমাদের অফার প্রাইস 1750 টাকা। এরপরে আপনাদের ইংলিশের প্রবলেম নাই, এরকম শিক্ষার্থী পাওয়া খুবই দুষ্কর। বাংলায় সমস্যা থাকে না ভাই, বাংলায় পড়লেই পারবেন, সাধারণ জ্ঞান মুখস্থ করলেই পারবেন। আপনাদের সমস্যা হয় ইংরেজিতে আর ম্যাথে সবচেয়ে বেশি। তো ইংলিশে আপনি যদি একজন হিরো হতে চান, যে আমার ইংলিশে সর্বোচ্চ মার্কস ক্যারি করব, আমি ইংলিশে হিরো হব, তাহলে তো আপনার জব নিশ্চিত, কোনো কথা নেই ভাই। আমি বাংলার টিচার হয়ে বাংলা দুর্নাম করছি, আমি বলছি বাংলা পড়লে পারবেন। কি ইংলিশে যদি দুর্বলতা কাটায় উঠতে পারেন আপনি, আপনাকে এমন কেউ নাই যে জবের এখান থেকে আপনাকে আটকাতে পারবে। এমনকি আপনার উপর সৃষ্টিকর্তা এক প্রকার অন্যরকম রহমত বর্ষণ হবে। আচ্ছা, সেটা হচ্ছে কি ইংলিশে। এই ইংলিশের জন্য আপনার ফুল প্রস্তুতি মাত্র 1500 টাকায়, মাত্র 1500 টাকায়। আর যারা যারা ভাইবার জন্য নিজেকে প্রস্তুত করতে যাচ্ছেন, ভাইয়া ভাইবা তো ম্যাক্সিমাম সময় ইংরেজিতে প্রশ্ন করে, তো আমার স্পোকেনটা ভালো করা দরকার, আমার স্পিকিং লেভেলটা অনেক হাই করা দরকার, তারা অবশ্যই আমাদের স্পোকেন কোর্সে ভর্তি হয়ে যাবেন। তাহলে টোটাল আসলো কত দেখেন, টোটাল আসলো 8250 টাকা। 8250 টাকা আসছে এই আমাদের সকল কোর্সে ভর্তি হলে। কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট, এই নৈশ ডিসকাউন্ট, গভীর রাতের ডিসকাউন্ট হচ্ছে, যারা আমাদের কোর্সে একবার ভর্তি হবেন, আজীবন আপনার এই ভর্তি আর হওয়া লাগবে না, কোনোদিনও হওয়া লাগবে না। একবার ভর্তি হলে আর কখনোই ভর্তি হওয়া লাগবে না। তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কত? শুধুমাত্র আজকে এই রাতের জন্য কত? সকল সরকারি চাকরির কম্বাইন্ড কোর্স 3200 টাকা মাত্র। কত টাকা ভাইয়া? মাত্র 3200। 8250 টাকা না,
মাত্র 3200। আরো কমা দেবো, আর কি কমাই দেব? আশফিকা কবির, জাহিন স্যার আর মঈন স্যারের ক্লাস নিয়ে কোনো কথা হবে না, অসম্ভব ভালো ক্লাস নেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বোন আমার। না, আমি তো ক্লাস নিতে পারি না, আমি ছোট মানুষ। আমার গুরু হচ্ছে দিন ইসলাম স্যার, সুজন স্যার, তারা অত্যাধিক ভালো ক্লাস নেন। আমার ছোট ভাই হচ্ছে মঈন স্যার, তিনিও অনেক অনেক ক্লাস, অনেক সুন্দর ক্লাস নেন। আচ্ছা, এখন বলছি ভাইয়া, আপনারা যারা ভর্তি হননি, এত সুন্দর সুন্দর ক্লাসের ভিড়ে হয়তোবা আপনার দেরি হয়ে যাবে। হয়তোবা দেখা যাচ্ছে যে এক কথায় কি বলে, নাক মুখ দিয়ে নিতে হবে আপনার সব টপিকসগুলো। তখন এখন সময় আছে, এখন যদি ভর্তি হয়ে যান তাহলে অবশ্যই সেই টপিকসগুলো বুঝতে সুবিধা হবে। এই টপিকগুলো আপনারা আবার রিপিট পাবেন। এখন ভর্তি হলে উপকার দেখেন, এখন যে টপিকটা ক্লাস পাচ্ছেন না, নিবন্ধনের সার্কুলার হবে, আবার ওই টপিক ক্লাস পাবেন। এখন লাভ না, ওই একই ভর্তিতে আবার ক্লাস পাবেন, একই ভর্তিতে আবার ক্লাস পাচ্ছেন, লাভ হবে না। এর জন্য বলছি ভাইয়া, দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ক্লাস করা শুরু করেন। আগামীকালকে আমাদের ক্লাস আছে, আবার প্রকৃতি প্রত্যয়ের উপর ক্লাস আছে। প্রতিনিয়ত আমাদের পেইড বেসের ক্লাস হয়। আর পেইড বেসের ক্লাস কেমন হয় সেটা হয়তোবা আপনি একদিন ক্লাস না করলে বুঝতে পারবেন না। প্রিয় ভাই বোন আমার, এর জন্য জান আমিও আলাদা আর একটু ডিসকাউন্ট করে দিচ্ছি। 3200 টাকা না, 3200 টাকা না, আমার পক্ষ থেকে আরো একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। আপনারা দেবেন কত বলেন? 2500 দেব? হ্যাঁ, আমার পক্ষ থেকে একটা আলাদা স্পেশাল ডিসকাউন্ট কি দিয়ে দেবো নাকি? আমাদের দিন ইসলাম স্যার বলছেন, স্যার আমি ভর্তি হতে চাই। স্যার আপনি তো ক্লাস নেবেন, স্যার আমাদের ছোট ভাই বোনদের ক্লাস দেবেন, আমার ছোট ভাই বোনদের সঠিক পথ দেখাবেন, যেন আপনার হাত ধরে স্যার আমার ছোট ভাই বোনগুলো সফলতা পায়। জান ডিসকাউন্ট দিয়ে কত দেব? 2050 টাকা নাকি? এই মুহূর্তে শুধু এখনকার জন্য, আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য এই অফার, আর কখনো দেওয়া হবে না। এটা অনেকদিন পর যেহেতু আপনাদের সামনে আসছি, আপনাদের প্রতি একটা ভালোবাসা আছে, আপনাদের প্রতি একটা ভালো লাগার বিষয় আছে, সেখান থেকে আমি স্পেশাল ডিসকাউন্ট দিলাম 2050 টাকা। এই কথা যে বললাম, আল্লাহ মাহমুদ জানে, পরিচালক স্যার আমাকে আবার কি বলে, হ্যাঁ জাহিন, কিন্তু না, স্যার অনেক ভালো মনের মানুষ, সে কথা কখনো বলবেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদের গিফট প্রদান করলাম। যারা এখন কনফার্ম করবেন ভাই আমি ভর্তি হতে চাই, তাদের জন্য এই 2050 টাকাতে ভর্তি হয়ে যান ভাই, এই অফার আর পাবেন না। হ্যাঁ, প্রোমো কোডে জাহিন স্যার দিয়ে দেন, সমস্যা নাই। কোন স্যার ভর্তি হতে বলছে? হ্যাঁ, এই টাকাতে কে ভর্তি হতে বলছে? এই টাকা তো ভর্তি ফি না, শুধু বলবেন বস বলছে আপনাকে নিতেই হবে, কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। বস বলে দিয়েছে যে 2050 টাকাতে অল কোর্সে ভর্তি হয়ে যাবেন, কোনো কথা নাই।